বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, বেশি সিলেবাসের আর বেশি বাকি নাই, আর একটা চ্যাপ্টার আছে। আজকেও আমরা ওই আগের যে কন্টিনিউয়েশন ছিল সফটওয়্যার টেকনিক্স, ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম ইউজিং সফটওয়্যার টেকনিক্স, সেটারই কিছু জিনিস আমরা আজকে জানবো। সেটা হলো আচ্ছা, আমরা তো আগের যে লুপ আনরোলিং সেটা আমরা পড়েছিলাম। এটার সামারিটা ছিল এরকম যে উই শুড মিনিমাইজ দা কি বলা যায়, some general comments. It was a dependency are a property of programs. Actual hazards are the property of pipeline. So techniques to avoid dependence limitations: maintain dependencies but avoid hazards. So there needs some scheduling using hardware, যেটা আমরা আগে পড়ছি ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজমে, যেটা আমাদের শিডিউলিং ছিল। একটা ছিল টমাস সোলোস অ্যালগরিদম এবং আরেকটা ছিল কি ছিল যেন এই ডাইনামিক স্কেজুয়ালিং ইউজিং কি একটা বললাম, ভুলে গেলাম কেন। দুইটা টেকনিক পড়ছিলাম আমরা, ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম, তার দুইটাই হার্ডওয়্যার টেকনিক। সেটা আর সফটওয়্যারের যে ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম, যেটা যে এতদিন আমরা পড়লাম, যে লুপ আনরোলিং এবং তাদের মধ্যে কিছু রিঅ্যারেঞ্জমেন্ট করেও আমাদের কিছু কি করা যায়, হ্যাজার্ড দূর করা যায়। এলিমিনেট ডিপেন্ডেন্স বাই কোড ট্রান্সফরমেশন, আমরা কিছু ডিপেন্ডেন্সি আমরা দূর করতে পারি, সেটাও আমরা আগের ক্লাসগুলোতে দেখাইছি। এবং compiler based, compiler can eliminate some of these dependencies by using renaming of the using the registers. If the system has many registers, so compiler can rename the registers based on the availability of the registers. এটা হলো compiler based. আচ্ছা, এখন এই লুপগুলো একটু খেয়াল করো। লুপটা হলো 1 থেকে শুরু 100 পর্যন্ত, 100 ইটারেশনস। xi সমান yi প্লাস zi, আবার yi সমান সমান xi প্লাস vi। তাহলে কি হয় যে এটার উপর ডিপেন্ডেন্স, হ্যাঁ, এটা একটা ডিপেন্ডেন্সি আছে যে এই xi কমপ্লিট না হওয়া পর্যন্ত এই লুপের ভিতরেও এরা এগোতে পারবে না। হ্যাঁ, এই লুপ লেভেল প্যারালিজম করতে গেলে এই ডিপেন্ডেন্সি গুলো অ্যানালাইসিস করে তারপর আমাদেরকে এগোতে হবে। তাহলে যে এই যে ডিপেন্ডেন্সিটা xi, সেই xi-টা পরবর্তী ইনস্ট্রাকশনে আবার এখানে রিড অপারেন্ড হিসাবে ইউজ হচ্ছে, এই একটা ফ্যাক্টর। আবার এরকমও কিছু লুপ আছে, তাই না, xi প্লাস 1 সমান xi প্লাস zi। তাইলে এই পরবর্তী এক্সটা আগের এক্স এর উপর ডিপেন্ডেন্ট, আগের যে এক্স এর ভ্যালুটা, আগের ইটারেশনে যে এক্স এর ভ্যালুটা, সেইটার উপরে পরের এক্স এর ভ্যালুটা ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্সি। এই ক্ষেত্রে দেখো xi সমান xi প্লাস zi, তার মানে এটা হবে xi হলো আগের ভ্যালুটা, আর এই xi তো পরের ভ্যালু তৈরি হবে। আর yi প্লাস 1 সমান সমান wi and zi। এখন একটু খেয়াল করো, এটা কিন্তু দুটো ভিন্ন, এটা কিন্তু রিনেম করা সম্ভব, তাই না। yi আগের ভ্যালু, yi প্লাস 1 পরের ভ্যালু। আবার এই yi প্লাস 1 এটা কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই, তাই না। yi একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, জেডাই একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু। তাহলে এই ক্ষেত্রে কিছু স্কেজুলিং করা সম্ভব, সেটা করেছে। দেখো এই যে এটাকে এখানে যদি চলে যাও, তাহলে দেখা যাচ্ছে যে প্রথম যে ইটারেশনের ভ্যালু, এটাকে বলা হয় লুপ আনসুইচিং। আমরা একটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম,
ঠিক আছে, উপরে নিয়ে চলে গেলে থাকবে কত থেকে শুরু হলো, 1 থেকে শুরু করে এই 99 মানে 100 পর্যন্ত যাতে যায় সেটার জন্য ব্যবস্থা করছে। হ্যাঁ, এখানে যাতে 101 না হয়ে যায় তার জন্য ব্যবস্থা। তাহলে 99 পর্যন্ত হবে, 1 থেকে 99 পর্যন্ত। এই 1টা চলে আসলো, এই যে এখন এই ওয়াই এটাকে আমরা আগে নিয়ে আসলাম, ইনস্ট্রাকশনস রিস্কেডিউলিং করে yi+1 সমান wi এবং zi এটাকে একটু আগে নিয়ে আসলাম, আর এটাকে পরে নিয়ে আসলাম। পরে নিয়ে আসলাম মানে এই xi+1 এটা পরের ইটারেশনে চলে যাবে, সমান সমান xi+1 প্লাস yi+1, অর্থাৎ x এর যে y এর যেটা ভ্যালু এইভাবে রিস্কেডিউলিং করা যায়। আর ওই যে 100তম ভ্যালু যেটা পাওয়া যাবে সেইটা দিয়ে 101তম ভ্যালুটা পাওয়া যাবে y এর, এটা এটা বাইরে চলে যাবে লুপের বাইরে। ঠিক আছে, এইভাবেও একটু লুপ লেভেল প্যারালিজম যদি আমরা করতে চাই তাহলে অনেক সময় এটাকে রিস্কেডিউলিং করা সম্ভব, আর কোনো কোনো ক্ষেত্রে সম্ভব নয়। যেমন এই যে এখানে একটু করা সম্ভব হবে না, তবে সেটা হতে পারে wi সমান সমান yi প্লাস zi প্লাস vi এইভাবে যদি প্যারালাল করা যায়, কিন্তু তাও তো সম্ভব না, কারণ তোমরা জানো যে এগুলাকে সাধারণত 3 অ্যাড্রেস ফরম্যাট হয়, একটা সোর্স, দুইটা সোর্স, একটা ডেস্টিনেশন, তো সেইটাও তো 3 অ্যাড্রেস ফরম্যাট করলে তো এটা আবার কম্পাইলার এটাকে 2 অ্যাড্রেস, সরি এখানে তো হলো দুইটা সোর্স একটা ডেস্টিনেশন, কিন্তু যদি এই xi এর পরিবর্তে এই yi প্লাস zi নিয়ে আসি তাহলে এখানে তিনটা হয়ে যাবে, একটা হলো yi প্লাস zi প্লাস vi। এইরকম ভাবে কিছুটা রিস্ট্রাকচারিং করা সম্ভব। এখন যদি একটা ইটারেশন এইভাবে হয় যে প্রথম ইটারেশনটা এরকম, পরের ইটারেশনটা আরেকটু পরে থেকে শুরু হবে, এটা তারপরে তারপরে এখন যখন এই 4টি ইটারেশন হয়ে গেল তখন দেখো এই যে এই ক্ষেত্রে প্রথম ইটারেশন লাস্ট ইনস্ট্রাকশন, দ্বিতীয় ইটারেশনের থার্ড ইনস্ট্রাকশন, তৃতীয় ইটারেশনের সেকেন্ড ইনস্ট্রাকশন এবং থার্ড ইটারেশনের ফার্স্ট ইনস্ট্রাকশন, এরা কিন্তু প্যারালাল এক্সিকিউটেবল, এটা কিন্তু প্যারালাল এক্সিকিউশন করা সম্ভব। ঠিক আছে, এই জিনিসটাকে বলে সফটওয়্যার পাইপলাইনিং। এইরকম কেস যখন আসবে তখন এইগুলাকে সবগুলাকে প্যারালালি এক্সিকিউট করা সম্ভব যদি তাদের মধ্যে রিয়েলি কোনো ডিপেন্ডেন্সি না থাকে। দেখা যায় এটার যেহেতু লাস্ট ইনস্ট্রাকশন, এটার থার্ড, এটার সেকেন্ড, এটার ফার্স্ট, অনেক ক্ষেত্রে এরা ইন্ডিপেন্ডেন্ট হয়, তো এই ক্ষেত্রে এরা প্যারালাল এক্সিকিউট করা সম্ভব। এইটাকে বলা হয় সফটওয়্যার পাইপলাইনিং, পাইপলাইন ইটারেশন বলা হয় এটাকে। যেমন উদাহরণস্বরূপ যদি এরকম একটা ইনস্ট্রাকশন থাকে লোড অ্যাড স্টোর, লোড অ্যাড স্টোর যেটা আমাদের আগের যে এক্সাম্পলটা আছে লোড অ্যাড স্টোর। এখন এই ক্ষেত্রে আসো এই যে স্টোর অ্যাড পরবর্তী একটা লোড, এরা কিন্তু সফটওয়্যার পাইপলাইনের আওতায় চলে আসলো। ঠিক আছে, তাহলে আমরা কি স্টোর অ্যাড লোড, এই যে স্টোর অ্যাড লোড এটা কিন্তু তখন এক ধরনেরই হবে, কিন্তু এখানে একটা রিয়েল লেভেল কিছু ডিপেন্ডেন্স আছে, তাই না? এখানে যেমন F4 ইউজ হয়েছে, এই যে স্টোরের F4, আবার এখানে অ্যাডের F4, আবার এটার পরের F4 আছে, এটা তো পরের ব্যাপার। এই যে এই ক্ষেত্রেই এখানে F4টা রিড, আবার এখানে F4টা রাইট। এরকম ক্ষেত্রে এরকম ডিপেন্ডেন্সি কিছু থাকতে পারে, সেটা দেখাইছে যে এখানে F0 রিড, পরবর্তীতে রাইট, রাইট আফটার রিড, তাই না? এই যে রাইট আফটার রিড, এই ধরনের ডিপেন্ডেন্সি থাকবে, কিন্তু এই ক্ষেত্রে কিছু অনেক ক্ষেত্রে সময় they can be executed in parallel with some dependency. ঠিক আছে, আচ্ছা শিডিউলিং, ফাইন্ড দ্য ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম অ্যাক্রস কন্ডিশনাল ব্রাঞ্চেস। ওই যে কন্ডিশনাল ব্রাঞ্চ আমরা জানি যে নাম্বার অফ কন্ডিশনাল ব্রাঞ্চ ইউজুয়ালি 20%, 20 to 22% সাধারণত ব্রাঞ্চ থাকে, তার মানে প্রতি 5 থেকে 7টা ইনস্ট্রাকশনের মধ্যে একটা ব্রাঞ্চ ইনস্ট্রাকশন থাকে। তাহলে আমরা যে ইটারেশনে আমরা যে লুপ আনরোলিং করে যে নন ব্রাঞ্চ ইনস্ট্রাকশনের যে ব্লক, এটা কিন্তু অনেক বড় বানাইছিলাম লুপ আনরোলিং এর মাধ্যমে। তাহলে এই কন্ডিশনাল ব্রাঞ্চের কারণে কিন্তু আর এই করা সম্ভব হয় না, রিস্কেডিউলিং করা সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে দরকার হলো যদি এরকম কন্ডিশনাল ব্রাঞ্চ থাকে তাহলে 2 স্টেপ প্রসেস আছে। একটা হলো ট্রেস সিলেকশন, ট্রেস সিলেকশন করা হলো ধরো একটা ইফ, তার আন্ডারে আবার একটা ইফ দেন এলস, এরকম ইটারেট, এটাকে বলা হয় নেস্টেড লুপ যদি থাকে। তো সেই ক্ষেত্রে
অ্যাকচুয়ালি কোন পাথটাকে বেশিরভাগ সময় এক্সিকিউট হচ্ছে সেটাকে বলা হয় ট্রেস। হ্যাঁ, আমরা একটু পরে দেখাবো, পরের স্লাইডে আছে। ইউজ লুপ আনরোলিং টু জেনারেট লং ট্রেস, যেটা আমরা আগের ক্লাসগুলোতে করছি, যে লুপ আনরোলিং করে আমরা লং একটা সেট অফ ইনস্ট্রাকশনস আমরা বের করার চেষ্টা করছি। ইউজ স্ট্যাটিক ব্রাঞ্চ প্রেডিকশন, যদি এরকম কিছু ব্রাঞ্চ থেকেও যায় সেগুলোকে স্ট্যাটিক ব্রাঞ্চ প্রেডিকশন করে আগানো যায়। Trace compaction squeeze the trace into a small number of wide instructions, যদি এরকম কোন ইনস্ট্রাকশন করা যায় যে যেটা একটা বড় ইনস্ট্রাকশনের মাধ্যমে ছোট ছোট ইনস্ট্রাকশন গুলোকে যদি স্কুইজ করে একটা ইনস্ট্রাকশনে নিয়ে আসা যায়, সেই ধরনের এক ধরনের ইয়ে কি বলে এটাকে এক্সিকিউশন আছে, সেটা আমরা বলতেছি একটু পরে। প্রিজার্ভ ডাটা এন্ড কন্ট্রোল ডিপেন্ডেন্সি, এই যে ট্রেস কম্প্যাকশন করব তখন প্রিজার্ভ ডাটা এন্ড কন্ট্রোল ডিপেন্ডেন্স এটা যেন থাকে, সেটা আমরা পরেই তারপরে স্কুইজ করতে হবে। এখন দেখো ট্রেস মানে যদি এরকম হয় যে এই পাথে কি এক্সিকিউট হবে নাকি এই পথে এক্সিকিউট হবে, কোন ইনস্ট্রাকশন গুলো ক্যাশ মেমোরিতে আসবে সেটাকে বলা হয় ট্রেস। অথবা এখানে যদি এর ভিতরে যদি আরো কোনো ইফ থাকতো, অথবা এলস এর ভিতরে আরো কোনো ইফ থাকতো, তাহলে যে পাথগুলা বেশিরভাগ নেওয়া হয় সেটাকে বলা হয় ট্রেস। হ্যাঁ, সেটাকে বলা হয় ট্রেস সিলেকশন। তাহলে কোন পাথ দিয়ে যাচ্ছে সেটাকে বলা হয় ট্রেস সিলেকশন। যে পাথ দিয়ে ইফ, তারপরে ভিতরেরটা যদি এলস নেয়, তারপরেটা আবার যদি ইফ নেয়, তাহলে ইফ এলস ইফ এই ধরনের যে পাথটা তৈরি হবে সেই পাথটাকে বলা হয় ট্রেস সিলেকশন। যে পাথটা সবচেয়ে বেশি এক্সিকিউটেড হচ্ছে সেটাকে বলা হয় ট্রেস সিলেকশন। টেকনিক ট্রাই টু অ্যাভয়েড ডিপেন্ডেন্স স্টল, এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সামারি অফ কম্পাইলার টেকনিক্স এর মধ্যে কি করতে হবে, ট্রাই টু অ্যাভয়েড ডিপেন্ডেন্স স্টলস, যত ধরনের ডিপেন্ডেন্সি আছে এবং স্টলস আছে সেগুলোকে রিডিউস করার জন্য চেষ্টা করতে হবে। লুপ আনরোলিং এর মাধ্যমে আমরা কিছু কাজ করতে পারি, রিডিউস লুপ ওভারহেড, যেহেতু লুপের যদি আমরা 4 টাইম আনরোল করি তাহলে যে আমাদের লুপের যে ব্রাঞ্চটা আছে সেটা 1/4 টাইম কি হবে, এক্সিকিউট হবে, তাহলে ব্রাঞ্চের সংখ্যা কমে গেল। তার মানে এটাকে বলা হয় রিডিউস লুপ ওভারহেড। সফটওয়্যার পাইপলাইন করা সম্ভব, যেটা আমি দেখালাম, রিডিউস সিঙ্গেল বডি ডিপেন্ডেন্স স্টলস। এটা যত সিঙ্গেল বডি ডিপেন্ডেন্স স্টলটা যত কমানো যায় সেটাকে বলা হয় সফটওয়্যার পাইপলাইনিং। এবং স্ট্রেস স্কেজুলিং, রিডিউস ইমপ্যাক্ট অফ আদার ব্রাঞ্চেস, যদি অন্যান্য ব্রাঞ্চ মিলে ওই যে বললাম যে একটা ব্রাঞ্চের ভিতরে আরেকটা ব্রাঞ্চ থাকতে পারে, তো সেইটাও আমাদের একটা ব্রাঞ্চের উপর আরেকটা ব্রাঞ্চের ডিপেন্ডেন্সি কমে যেইটা সবচেয়ে বেশি এক্সিকিউট হচ্ছে সেই ট্রেসটাকে খুঁজে বের করে ভিন্ন ট্রেসটা যাতে একটা ট্রেস নিচ্ছে কিন্তু পরবর্তীতে আবার আরেকটা ট্রেসে চলে গেল, তখন তাকে একটা ওভারহেড হয়। তো সেইটাকে কমানোর জন্য ব্যবস্থা করতে হবে। কম্পাইলার্স ইউজ এ মিক্স অফ 3, কম্পাইলার টেকনিক সবগুলোকে ইউজ করে, আসলে লুপ আনরোলিং করে, সফটওয়্যার পাইপলাইন, ট্রেস স্কেজুলিং করে সে সফটওয়্যার টেকনিক্স ইউজ করে যাতে করে আমাদের পারফরম্যান্স ইনহ্যান্স হয়। অল টেকনিক্স ডিপেন্ড অন প্রেডিকশন অ্যাকুরেসি, এই যে ট্রেসটা যে নিবে সেইটা কিন্তু প্রেডিকশন করে যে কারেক্ট প্রেডিকশন করে যে পাথটা যদি পেয়ে যেতে পারে তাহলে কিন্তু 100তে 100 মিলে যাবে 100%, তখন তাদের ইয়েটা বেড়ে যাবে, বলে এটাকে বলে পারফরম্যান্স ইনহ্যান্স হবে। আচ্ছা, এখন দেখো আমরা যে ইফ দেন এলস নেই, তাহলে এইটা কমন আর এই কন্ডিশনটা কমন, অথবা কন্ডিশনের আগে যদি কোনো ইনস্ট্রাকশন থাকতো তাহলে সেটা কমন, তাই তো? এভাবে তো থাকে, এই কন্ডিশন হয় এই পথে আসবে আর না হলে এই পথে আসবে। এখন যদি আমি একটু ইয়েতে দেখাই তোমাদের, আচ্ছা একজন লিখছে নয়েজ হচ্ছে, শাহাবুদ্দিন নয়েজ যাচ্ছে। স্যার ওটা হেডফোন নাই তো স্যার, এই জন্য একটু একটু আসতেছে স্যার। আপনি স্যার কন্টিনিউ করতে পারবেন, এত প্রবলেম নেই। অসুবিধা হচ্ছে না? না শোনা বোঝা যাচ্ছে জি স্যার। মোটামুটি? ঠিক আছে, আমার হেডফোনটা নিয়ে আসিনি বলে
অফিসে আজকে অফিসে ক্লাস দিচ্ছে, একটু মিটিং ছিল। তো ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ক্লাস কন্টিনিউ করি। যেটা বলছিলাম, ধরো এই যে একটা কন্ডিশন নিলা, কন্ডিশন ধরো C1, তাহলে P1 সমান C1 কন্ডিশন, আর P1 বার সমান কি C1 ট্রু না হইলে, তাই না? C1 বার এইটা হলো ট্রু, এটা হলো ফলস। ফলস প্রেডিকেশন কি হবে? সরি, এটা দিলাম সি, সরি। এটা দিলাম সি, কন্ডিশনটা হলো সি। এটা যদি সি হয় তাহলে এটা কি হবে? নট সি। আগেরটা যদি কন্ডিশন ট্রু হয় তাহলে সি, আর এটা হবে নট পি। এখন এইখানে যে ইনস্ট্রাকশন গুলা, এটা ধরো I1 I2, এটা হলো I3 I4, আবার এখানে এসে কমন হয়ে গেল, সেটা ধরলাম I5 I6 মনে করো। আচ্ছা, তাহলে এইগুলা কমন, আর এখানে যে কিছু ইনস্ট্রাকশন থাকতো সেটাও কমন ধরলাম, এটা I0 ধরলাম। ঠিক আছে, তাইলে এইটা কমন, এইটা কমন, আর এইটা কমন। এখন এই পাথটা একটা পাথ কখন? যখন এই কন্ডিশনটা ট্রু হয়, আর এই পাথটা হবে যখন এই কন্ডিশনটা ফলস হয়। এখন আমরা যদি এইটাকে বাদ দিয়ে দেই, আমরা যদি কম্প্যারিজন নিয়ে আসি, এখানে যে কন্ডিশনটা ছিল, সিএমপি ইনস্ট্রাকশন আছে না একটা, জানো তো, কম্প্যারিজন ইনস্ট্রাকশন, সেই কম্প্যারিজন ইনস্ট্রাকশনটাকে নিয়ে আসে যদি, এবং কম্প্যারিজন করে যদি কন্ডিশনটা ট্রু হয়, এটা যদি ট্রু হয় তাহলে এইটা এক্সিকিউট হবে, আর ফলস হলে, নট ট্রু হইলে, নট ট্রু মানে কি, নট ট্রু হইলে এইটা এক্সিকিউট হবে। তাহলে ইনস্ট্রাকশনগুলোকে যদি আমরা এইভাবে লিখি, TI1 TI2 আর TI2, আর এই পাশে হলো নট TI3 নট TI4 আর I0 ইন্ডিপেন্ডেন্ট, এটা কোনো আনকন্ডিশনাল, আর I5 আর হলো I6। ঠিক আছে, এইটা আনকন্ডিশনাল, এইটা আনকন্ডিশনাল, কিন্তু I1 এবং সরি I2 I3 I4, I1 এক্সিকিউট হবে যখন কন্ডিশন ট্রু, I2 এক্সিকিউট হবে কন্ডিশন ট্রু, I3 এক্সিকিউট হবে কন্ডিশন ফলস, I4 এক্সিকিউশন হবে কন্ডিশন ফলস। এই ধরনের ইনস্ট্রাকশনকে বলা হয় প্রেডিকেটেড ইনস্ট্রাকশন। এইটুকুকে যদি ইনস্ট্রাকশনের মধ্যে এমবেড করা যায়, এটাকে বলা হয় কন্ডিশনাল ইনস্ট্রাকশন বা প্রেডিকেটেড ইনস্ট্রাকশন বলে। এই ধরনের ইনস্ট্রাকশনকে বলে প্রেডিকেটেড ইনস্ট্রাকশন বলে এটাকে। এটাকে বলে প্রেডিকেটেড ইনস্ট্রাকশনস। ঠিক আছে, অর্থাৎ I1 এক্সিকিউট হবে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে এটার সাথে রিলেটেড হবে, এটার সাথে রিলেটেড হবে। আর অর্থাৎ এই কন্ডিশনটা ট্রু যে, এটাকে বলে কন্ডিশনাল ইনস্ট্রাকশনস বা প্রেডিকেটেড ইনস্ট্রাকশনস বলে। হ্যাঁ, যেমন আর্ম প্রসেসর যে আছে সেটা হলো কন্ডিশনাল ইনস্ট্রাকশন, সবগুলো আনকন্ডিশনালও আছে বাট কন্ডিশনালও আছে। কন্ডিশনটা যদি যে কম্প্যারিজন দেওয়ার ফলে এই যে এখানে যে এটা কম্প্যারিজন করা হবে, এখানে যে কম্প্যারিজনটা সিটা, সেটার সাথে কম্প্যারিজন করলে যদি ট্রু হয় তাহলে এইটার ট্রু সেট হবে ইনস্ট্রাকশন গুলার, আর যদি ফলস হয় তাহলে এই পার্টটা I3 I4, এই যে I3 I4 টা সেট হবে। এটাকে বলা হয় কন্ডিশনাল ইনস্ট্রাকশন বা প্রেডিকেটেড ইনস্ট্রাকশন বলা হয়। আচ্ছা, এখন আমরা আবার এখানে আসি। এটাকে বলা হয়, এই যে এটাকে বলা হয় কন্ডিশন, এটাকে বলা হয় কন্ডিশন, আর এটাকে বলা হয় কি, এই যে প্রেডিকেট 1
আর এটা হলো প্রেডিকেট টু, দ্যাট মিনস ফলস। এই যে কন্ডিশনটা ফলস হইলে এটা যদি প্রেডিকেট P1 হয় আর এটা যদি প্রেডিকেট P2 হয়, তাহলে P2 যদি হয় এটা, তাহলে P1 সমান সমান যদি P হয় তাহলে P2 সমান সমান নট P হবে। ঠিক আছে? আসলে একবারে নট বলা যায় না, যেমন স্মলার যদি হয় তাহলে বিপরীতটা হবে কি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই জন্য শুধু নট P দিলে হয় না। ঠিক আছে? তো সামহাও এই যে কন্ডিশনটা ট্রু হইলে এই পাশের গুলার কন্ডিশন এক ধরনের সেট হবে, আর ফলস হইলে এই এর কন্ডিশন গুলো আরেকভাবে সেট হবে। এইটাকে ইফ কনভার্সন বলে বা প্রেডিকেটেড ইনস্ট্রাকশন, এটাকে বলা হয় প্রেডিকেটেড ইনস্ট্রাকশন। predicated instruction, predicated instructions। হ্যাঁ, আবার এটাকে ইফ কনভার্সনও বলে, যেহেতু ইফটাকে আমরা কনভার্ট করে দিলাম। ট্রু কন্ডিশন একটা, if conversion, then predicated instruction and if conversion। আর ওইটাকে কন্ডিশনাল ইনস্ট্রাকশনও বলে, ওইটাকে কন্ডিশনাল, এই প্রেডিকেটেড ইনস্ট্রাকশনকে কন্ডিশনাল ইনস্ট্রাকশন বলে, কন্ডিশনাল ইনস্ট্রাকশন বলে। অর্থাৎ প্রত্যেকটা ইনস্ট্রাকশনই কন্ডিশনাল। যেমন নর্মাল আমরা অ্যাড একটা দিছি না, হ্যাঁ, এরকম এইটার সাথে কন্ডিশনাল হইলো অ্যাড এনি নট ইকুয়াল হইলে এক্সিকিউট করা, এনই অ্যাড ইকিউ, মানে ইকুয়াল হইলে, কন্ডিশনটা যদি ইকুয়াল হয় তাহলে অ্যাড ইকিউ, অ্যাড ইকিউ। এইভাবে কন্ডিশনাল ইনস্ট্রাকশন গুলোর সাথে কন্ডিশন গুলো যোগ হয়ে অ্যাসেম্বলি কোডে তৈরি হয়। এটা হলো আমি দেখালাম হলো আর্ম প্রসেসরের ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ইনস্ট্রাকশন গুলার কথা বলছিলাম, এই যে এখানে যদি কোন একটা ট্রেস বা পাইপলাইনিং এর স্কেজুলিং করে, যদি এরকম পাইপলাইনিং স্কেজুলিং যদি করা যায়, তাহলে এই তিনটা ইনস্ট্রাকশন প্যারালাল এক্সিকিউট করা সম্ভব। তো সেই ধরনের এক ধরনের আর্কিটেকচার আছে, ধরো চারটে ইনস্ট্রাকশনকে একত্রে এক্সিকিউট করবে। ধরো ইনস্ট্রাকশন 2, ইনস্ট্রাকশন 1, ইনস্ট্রাকশন 0, আর তারপর আরেকটা ইনস্ট্রাকশন। ঠিক আছে? আর এগুলো টেমপ্লেট, কোনটার উপরে কোনটা সেই ধরনের ইনস্ট্রাকশন টেমপ্লেট থাকে। এটা দুইটা মেমোরি ইনস্ট্রাকশন, একটা এক্সাম্পল সহ দিছে যে এটা একটা মেমোরি ইনস্ট্রাকশন, এটা মেমোরি ইনস্ট্রাকশন, এটা ইন্টিজার ইনস্ট্রাকশন। এরকম এই 128 বিট, এই যে IA64 নামে একটা ইন্টেল IA64 একটা আর্কিটেকচার আছে, যেটা হলো VLIW প্রসেসর বলে, ভেরি লার্জ ইনস্ট্রাকশন উইন্ডো প্রসেসর আছে, যার এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট বা সফটওয়্যার পাইপলাইনিং এর মাধ্যমে যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো আসলো সেগুলাকে আমরা 128, নর্মালি তো হইলো 32 বিটের ইনস্ট্রাকশন হয়, এখানে হলো 32 বিটের যে ইনস্ট্রাকশন সেই রকম চারটা, হ্যাঁ 4 32 কত 128, 4 32 মানে চারটা ইনস্ট্রাকশনকে ওখানে ইয়ে করবে, অ্যাকোমোডেট করবে। এবং বলা থাকে যদি সেটা ফ্লোটিং পয়েন্ট হয়, সরি অ্যাডার বা এএলইউ অপারেশন হলে কোথায় বসবে, তারপরে হলো মেমোরি অপারেশন হলে কোথায় বসবে, বা ফ্লোটিং পয়েন্ট অপারেশন হলে কোথায় বসবে, সেইভাবে ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। IA64 template specifies the type of operation of each instruction। প্রত্যেকটা ইনস্ট্রাকশনের টাইপ বলে দেওয়া হয়। হ্যাঁ, এগুলো হলো ইয়ের ইনস্ট্রাকশন গুলা। এটা তো ডিপে যাওয়ার দরকার নেই, জাস্ট জেনে রাখো যে আর VLIW প্রসেসরের ক্ষেত্রে হলো একটা বড় ইনস্ট্রাকশন হবে, চারটা ইনস্ট্রাকশন মিলে একটা ইনস্ট্রাকশন থাকবে, আর একটা টেমপ্লেট থাকবে যে ইনস্ট্রাকশন গুলা কোথায় কোনটা বসতেছে আর তো আছে কি না, থাকলে সেখানে 1 সেট হয়, আর না থাকলে 0 সেট হয়, তার মানে সেখানে ইনস্ট্রাকশন নাই। কোনো কারণে ডিপেন্ডেন্সির কারণে ইনস্ট্রাকশন গুলো প্যারালাল এক্সিকিউট না করা যায়, দুইটা করা যাচ্ছে, আরেকটা দুইটা করা গেল, ধরো ইনস্ট্রাকশন 1 আর ইনস্ট্রাকশন 0 করা গেল, ইনস্ট্রাকশন 2 করা গেল, তখন এই টেমপ্লেটে এই কারেসপন্ডিং এই ইনস্ট্রাকশনটা 0 দেখাবে যে এখানে ইনস্ট্রাকশন নাই।
এরকম হতে পারে 4টার মধ্যে কোনোটা খালি থাকতে পারে, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট দেখাইতে পারে, তখন এই 4টার মধ্যে শুধু একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট হবে। এই ধরনের ক্ষেত্রে এগুলো সবগুলোই প্রেডিকেটেড ইনস্ট্রাকশন হয়। এই ক্ষেত্রে কোনো কন্ডিশনাল ব্রাঞ্চ থাকে না, সবগুলোই প্রেডিকেটেড ইনস্ট্রাকশন হয়। এই জন্য আমি ওই প্রেডিকেটেড ইনস্ট্রাকশনগুলো দেখালাম। তাহলে যদি আমরা পার্থক্য করি, যে সিস মেশিন নাম শুনছো, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর রিডিউস ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার হলো একটা ইনস্ট্রাকশনই ভিন্ন রকম ইনস্ট্রাকশন হবে, একটা বড় ইনস্ট্রাকশন, ছোট ইনস্ট্রাকশন, সবগুলো একই রকম ইনস্ট্রাকশন তা না। Field placement varies from simple to complex. Registers are few, sometimes special, bundle with operation in many different types of instructions. তারপর মাইক্রোকোড ইমপ্লিমেন্টেশন রিস্ক হলো ওয়ান সাইজ, ওই যেটা বললাম যে আমাদের মিপস যেটা, এটা হলো রিস্ক আর্কিটেকচার, যার প্রত্যেকটি ইনস্ট্রাকশন সবগুলো সমান। আর ভিএলআইডব্লিউ তে হলো সবগুলো একই রকমের, ওই যে ধরো 4টে করে ইনস্ট্রাকশন, প্রত্যেকটার মধ্যে 4টে করে ইনস্ট্রাকশন, রেগুলার কনসিস্টেন্ট প্লেসমেন্ট অফ ফিল্ডস, মেনি সিম্পল ইন্ডিপেন্ডেন্ট অপারেশন, মেনি জেনারেল পারপাস রেজিস্টার। যেহেতু এখানে অনেকগুলো প্যারালাল ইনস্ট্রাকশন এক্সিকিউট হয় ভেরি লার্জ ইনস্ট্রাকশন উইন্ডোর ক্ষেত্রে, সেই ক্ষেত্রে অনেকগুলা রেজিস্টার লাগে রিনেমিং এর জন্য। কোনো কারণে যদি ডিপেন্ডেন্সি দূর করতে হয়, bundle with operations, load and store architecture, exploit implementation with multiple pipelines, no microcores, no complex dispatch logic. এই ডিফারেন্স গুলো একটু দেখে নিও। এটা একটা VLIW প্রসেসরের একটা আর্কিটেকচার দেখানো হচ্ছে। ধরো এই যে এটা হলো লোডের জন্য, লোড অপারেশন যদি থাকে তাহলে সে এখানে বসবে। এরপরে ফ্লোটিং পয়েন্ট অ্যাড, ফ্লোটিং পয়েন্ট মাল্টিপ্লাই, তারপরে ব্রাঞ্চ, ইন্টিজার এলো, এরকম এর টিপিক্যাল VLIW প্রসেসর এন্ড ইনস্ট্রাকশন ফরম্যাট। আর ইনস্ট্রাকশন ফরম্যাট গুলো এরকম হয়, ঠিক আছে? The architecture of a very long instruction word বা উইন্ডো বলে, লং ইনস্ট্রাকশন, ভেরি লং ইনস্ট্রাকশন বা ভেরি লার্জ ইনস্ট্রাকশন উইন্ডো বলে, বা এই যে ওয়ার্ডও বলে, ঠিক আছে? এটা অনেক পুরনো প্রসেসরই, কিন্তু এটা ডিফারেন্ট আর্কিটেকচারে তৈরি বলে এটাকে ভেরি লার্জ ইনস্ট্রাকশন উইন্ডো বলে। Advantage of very large instruction window: compiler prepares fixed packets of multiple operations that give full plan of execution. ওই যে বললাম যে ট্রেস তৈরি করে সে কোন পথে এক্সিকিউট হবে তার একটা ট্রেস দিয়ে দিবে যাতে সেটা এক্সিকিউট করতে পারে। তাই and dependencies are determined by compiler and used to schedule according to the function unit latency. A dependencies are determined by compiler and used to schedule according to ফাংশন ইউনিট ল্যাটেন্সি। প্রত্যেকটা ফাংশনাল ইউনিটের কিছু ল্যাটেন্সি থাকে, তো সেইটার উপর ডিপেন্ড করে এই ডিপেন্ডেন্সি এটা ডিটারমিন বাই দ্য কম্পাইলার। Functional units are assigned by compiler and correspond to the position within the instruction packet. Compiler produces fully scheduled, hazard-free code. Hardware doesn't have to rediscover dependencies or schedule. ঠিক আছে? ভেরি লার্জ ইনস্ট্রাকশন উইন্ডোজের কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ কিছু আছে। Compatibility across implementation of major problem: VLIW would not run properly with different number of functional units of different latencies যদি হয় তখন এটাকে এক্সিকিউট করতে অসুবিধা হয়। Code density is another problem, যে লো স্লট ইউটিলাইজেশন। অনেক ক্ষেত্রে এই যে 5টা ইনস্ট্রাকশন বা 4টে ইনস্ট্রাকশনের মধ্যে সব সময় সবগুলো যে ফিল আপ হবে এটা না, কিছু কিছু ওইটাকে বলা হয় স্লট, ইনস্ট্রাকশন স্লট। তো সেই সময় কোনো সময় ওই স্লট ইউটিলাইজেশনটা অনেক ক্ষেত্রে নো অপারেশন হয়ে যায়। রিডিউস নো অপারেশন বাই কম্প্রেশন, ফ্লেক্সিবল ভেরিয়েবল VLIW আছে, এগুলো ডিটেইলস আমি পড়াচ্ছি না। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি সফটওয়্যার টেকনিক, সাথে কিছু হার্ডওয়্যার দেখালাম যে VLIW আর্কিটেকচারে এই সফটওয়্যারের যে কম্পাইলারের যে কি বলে লুপ আনরোলিং, ট্রেস সিলেকশন এন্ড কম্প্যাকশন, সেইটাকে VLIW ইউজ করে বলে আমি এখানে দেখালাম, ঠিক আছে? ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, তোমাদেরকে আনমিউট করে দিচ্ছি। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, হ্যাঁ কোনো কোশ্চেন থাকলে বলতে পারো।
আমি একটু সামারি করে দিচ্ছি এটা, যেহেতু একটা বড় চ্যাপ্টার ছিল। তাহলে আমাদের ইনস্ট্রাকশন লেভেল প্যারালিজম, সফটওয়্যার টেকনিক কিভাবে এটাকে এক্সপ্লয়েট করতে পারে তার যদি এক্সাম্পল সহ একটা কোশ্চেন আসে, তাহলে এই যে এক্সাম্পলটা দেখাইছিলাম সেই এক্সাম্পলটা একটু বলে হয়তো বুঝাতে হবে যে দিস ওয়ে উই ক্যান মেক সাম, কি বলা যায়, লুপ আনরোলিং এন্ড স্কেডিউলিং ক্যান ইমপ্রুভ দ্য পারফরম্যান্স, তার একটা এক্সাম্পল। এবং তার স্টেপগুলা এই যে লার্জার ব্লক হওয়ার কারণে এটাই করে কি বলে স্কেডিউলিং করাটা সহজ হয়, যেটা আমরা আগের 2 ক্লাসে দেখাইছি। লুপ ট্রান্সফরমেশন, এগুলা কিছু ট্রান্সফর্ম করা যায়, যেমন তারপরে রিনেমিং করা যায়, এই যে F6 F10 F16 14 দেন F16, এইভাবে সে এটাকে বলা হয় রেজিস্টার রিনেমিং, তোমরা জানো। তারপরে এলিমিনেট কন্ট্রোল ডিপেন্ডেন্সি, কন্ট্রোল ডিপেন্ডেন্সি আমরা দূর করতে পারি। এলিমেন্ট ডাটা ডিপেন্ডেন্সি দূর করারও ব্যবস্থা আছে। Elevating data dependency, somehow we can remove the data dependency also. Then loop level parallelism, software pipelining, then stress scheduling, then predicated if conversion and predicated instruction, VLIW instruction set কেমনে কাজ করে সেটা, এবং কিছু কম্পারিজন। ঠিক আছে, if you have any question। হ্যাঁ, তোমাদেরকে আনমিউট করে দিছি না? এনি কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার এখানে এই স্লাইডে স্যার প্রথমে যেটা এই ফর লুপ যেটা দিয়েছেন স্যার ওইখানে এটা এই ক্ষেত্রে জি স্যার, জি স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, প্রথম ফর লুপে স্যার এক্স আই ওই লাইনটাকে স্যার আমি এইভাবেই করতে পারি না, x1 ইকুয়াল y1 প্লাস z1, y1 তো বলতে পারতো স্যার, এটা ইটারেশন যে তা করবা কেমনে? স্যার ভেরিয়েবল এটা তো তো এটা 1 থেকে শুরু হয়েছে না স্যার? হোক শুরু, I1 হোক শুরু, কিন্তু তাইলে বাইর করে দিবা, তাহলে 2 থেকে শুরু হ্যাঁ করতে স্যার, হবে, তাহলে 2 থেকে হ্যাঁ শুরু স্যার 2 করতে থেকে হবে। শুরু করবো স্যার, 2 থেকে শুরু করবো স্যার। তবে সেটাই তো এদিকে শিখালো এখানে, যে বেসের তুমি একটাকে বের করে দাও, তাহলে যদি কোনো কারণে যদি এই ইটারেশনটা করা যায়, কি বলা যায়, যে যদি ইভেন অর্ডের কাছে উপর ডিপেন্ড করে করা যদি যায় তুমি করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে কেমনে করবা ঠিক বুঝে আসছে না। তুমি কি করতে যাচ্ছ? x1 উপর দিয়ে দিবা, তারপরে জি স্যার y1 ইকুয়াল y1 প্লাস z1, তারপরে ওই তো ফিক্সড হয়ে তারপর গেল, ফর লুপ। বাইরে করে দিবা। হ্যাঁ স্যার বাইরে ওই ইনস্ট্রাকশন স্যার আবার আবার ফর লুপের ভিতর লিখবো স্যার। দিলে লাভ কি, তাহলে তো একই হয়ে গেল। আমার তো খুব বেশি উপকার হচ্ছে না এখানে, একটু জেনারেল করতেছে যে যেতে যে পরের ইনস্ট্রাকশনটা ইন্ডিপেন্ডেন্ট, এটাকে আগে নিয়ে আসার জন্য এই একটু একটু এইগুলো করা লাগছে। এটাকে লুপ আনসুইচিং বলে, যে তুমি একটু কমাই দিলা বা এটাকে আউট অফ লুপ করে বাইর করে নিয়ে আসতে গেলে তখন কিছু কন্ডিশন দিয়ে দিতে হয়, যে তাহলে এটা ট্রু হইলে তাহলে ওটা বাইরে এবং লাস্টেরটাও বাইরে, মাঝখানে জেনারেল কন্ডিশনটা লুপের আওতায় নিয়ে এসে অনেক সময় কাজ করা যায়। এটা একটা কম্পাইলার কি আছে, লুপ আনসুইচিং আছে একটা, স্যার কম্পাইলার ওইখানে তো স্যার আমার, অ্যাপ্লিকেশনের মধ্যে লুপ আনসুইচিং নামে একটা জিনিস আছে। হ্যাঁ বলো। স্যার ওইখানে তো আমার 100 লুপ চলবে স্যার। এখন হ্যাঁ, আমি যদি এই লুপটা বের করে দিই তাহলে স্যার আমার একটা লুপ কম চলবে না স্যার? কমে আসবে, তখন কমে আসবে, তখন আবার দেখতে হবে। কন্ডিশনের ভিতরে থাকলে তো সমস্যা নাই, কিন্তু কম্পাইলার যখন করবে তখন কিন্তু তুমি যদি এইভাবে করে দেখা যায় তাহলে দেখতে হবে। এখানে ওইভাবে অ্যানালাইসিস করিনি এরকম, অর্থাৎ আমরা যেটা মূল কথা হলো যে ওই যে আমরা বলছিলাম ওই যে যেটা প্রথমে দেখালাম, যে লোক আমাদের অনেক সময় লোক যদি এটা যদি জোর না হইয়া বেজোর হইতো তাহলে কি হতো, তাই না? তখন এক ধরনের প্রবলেম হতো, লাস্টের ভ্যালুটা কি হইতো, শুরুর ভ্যালুটা কি হতো, এই ধরনের অনেক কিছু ডিপেন্ড করে আমাদের এইগুলা করতে হয়। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আর কোনো কোশ্চেন? তাহলে এটা একটু দেখো, এখান থেকে এর আগে যেরকম প্রশ্ন হয়েছে যে give an example of how the compiler techniques can improve the code quality বা improve the performance, explain with example, এরকম একটা প্রশ্নের আগে আসছে। ঠিক আছে, আর প্রেডিকেটেড ইনস্ট্রাকশনস আজকে দেখাইলাম। নেক্সট ক্লাসে আমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে, তবে সেই চ্যাপ্টার স্যার হয়তো নেক্সট ক্লাসে শুরু করব। ঠিক আছে, স্যার আর এখানে একটা এক্সট্রা পেজ গত ক্লাসে অ্যাড করছিলেন, ওই যে ওটার জন্য মানে প্রত্যেকটা অপারেশনের জন্য স্যার কত সাইকেল করে লাগছে, ওই পেজটা তো স্যার এখানে অ্যাড করা নাই।
কোনটা? এই যে এটা এটা কথা বলতেছো? জি কত স্যার, সাইকেল জি লাগবে এটা? জি স্যার, জি স্যার। ও এটা আমি পরে অ্যাড করছিলাম, বইয়ের থেকে নিয়ে আসছিলাম। ওই যে একজনের প্রশ্ন করছিল যে এটা কেন স্টল হলো, এই যে স্টলটা কেন হলো, ওইটা এই যে বইতে দেওয়া ছিল। জি ঠিক স্যার, আছে, এটা আপলোড করে দিতে বলতেছো ইয়েতে জি আমাদের? জি স্যার, ওটাই ওখানে পাইনি স্যার, এটা একটু আপডেট। ঠিক আছে, তাহলে এটা আমি আপলোড করে দেবো না। জি স্যার। ঠিক আছে, শুধু তাহলে এই যে আজকের নতুন স্লাইডও কিছু অ্যাড করছি, তাহলে এটারে আজকের ডেট দিয়ে আমি আপলোড করে দেবো, অথবা 4.1 দিয়ে লেকচার 4.1 দিয়ে আপলোড করে দেবো। জি ঠিক স্যার, আছে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আজকে শেষ করে দেই। হ্যাঁ, জি স্যার। সাবধান একটু পার্টিসিপেন্ট নাও। কতজন আসছিল সর্বোচ্চ? 94 স্যার। 94 আসছিল। আচ্ছা, তুমি ক্লিক করে রাখো। জি স্যার, রাখছি স্যার। আচ্ছা, তাহলে আমি এই করছি, রেকর্ডিং স্টপ করে দিলাম।